চলো, তখন ঘড়ির কাঁটা প্রায় রাত 10টার কাছাকাছি। অনেক কম বয়সেই মিহির পুলিশের চাকরিটা পেয়েছে। আজ পর্যন্ত প্রায় নানান জায়গায় তার পোস্টিং হয়েছে, কখনো বড় কোনো শহরে, আবার কখনো প্রত্যন্ত গ্রামে। শেষে কলকাতা থেকে তাকে এই পলাশদিঘিতে পাঠানো হলো। গ্রামটা ভারী সুন্দর, তবে রাত নামলেই যেন এই গ্রামের চেহারাটাই বদলে যায়। ওহ, আজ বেশ অনেকটাই ধকল গেল। বলতে গেলে সারাদিনটাই ট্রেনে বাসে কেটে গেল। দেখি কোনো কাউকে দেখতে পেলে জিজ্ঞেস করব ওই কালিন্দী নদীটা কোন দিকে। নদীটা কোনো রকমে পেরোতে পারলে ভালো হয়, কিন্তু এই গণ্ডগ্রামে এত রাতে কি নৌকা পাবো? কে জানে, কপাল যদি ভালো থাকে তাহলে হয়তো পাবো। মিহির এসব কথা নিজের মনে বিড়বিড় করতে করতে হেঁটে যাচ্ছিল কাঁচা পাকা রাস্তাটা দিয়ে। চারিদিকে শুধু ঝিঝির ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। শুধু মাঝে মধ্যে রক্ত জল করা শিয়ালের ডাক ভেসে আসে দূর থেকে। এরম পরিবেশ অবশ্য মিহিরের খুবই প্রিয়। গত কয়েক মাস ধরে ধুলোবালি ভর্তি শহরে থেকে সে একটু হাঁপিয়ে উঠেছিল। এই গ্রামে এসে তার মনটা একটু হলেও ভালো হয়েছে। হাঁটতে হাঁটতে সে পথে একটা লোককে দেখতে পায়। লোকটা একটু রোগাটে গোছের, গায়ের রংটা কালো। মিহির তাকে জিজ্ঞেস করল, এই যে শুনছেন, বলছি এই কালিন্দী নদীটা আর কতটা দূরে মশাই? কি বললেন? কালিন্দী নদী? এই যে এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যান, এই রাস্তাটা ওই নদীতে গিয়ে শেষ হবে। কিন্তু কিন্তু এত রাতে আপনি এত রাতে আপনি কি ওই নদীটা পারাপার করবেন নাকি? হ্যাঁ, একদম ঠিকই বলেছেন মশাই। আমি আসলে এই পলাশদিঘির নতুন ইন্সপেক্টর। কলকাতা থেকে এখানে এসে পৌঁছাতে এই একটু রাত হয়ে গেল আর কি। আমাকে আর যেভাবেই হোক ওই নদী পেরিয়ে কোয়ার্টারে গিয়ে পৌঁছতেই হবে। ও আচ্ছা আচ্ছা, আপনি ওই কলিকাতা থেকে আসছেন তাহলে? হ্যাঁ, এমনিতেই বেশ রাত হয়েছে, কাল আবার সকাল সকাল চার্জ নিতে হবে। তাই আজ আমার এই নদীটা পেরোনো খুবই দরকার। আপনি কোনোভাবে কি আমাকে সাহায্য করতে পারবেন? না বাবু, না। আপনার আপনার যদি অতই দরকার আপনি যান বাবু। তবে তবে আমাকে ক্ষমা করবেন, আমি এতে আপনাকে কোনো সাহায্য করতে পারবো নি। তবে তবে বাবু, একটা কথা, আপনি ওই নদীটা রাতের বেলায় না পেরোলেই ভালো। ও নদী দিনের বেলায় যতটা সুন্দর লাগে, রাতের বেলায় ঠিক ততটাই ভয়ানক হয়ে ওঠে। তাই বলছি, এই রাত বিরেতে ওই নদীর কাছে যাবেননি বাবু, আপনার আপনার বিপদ হতে পারে। মিহির লোকটার কথায় অতটা গুরুত্ব দিল না। গন্তব্যে পৌঁছানোর বিকল্প কোনো রাস্তাও আর নেই। আর এমনিতেও সে ভালো করেই জানে গ্রামের লোকেরা কথায় কথায় ভূত প্রেতের গল্প শুরু করে ফেলে। তাই কথাটা এড়িয়ে লোকটাকে সে বলল, এই অল্প বয়সে চাকরি করে অনেক চোর ডাকাত গুন্ডা মস্তানদের শায়েস্তা করেছি আমি। তাই আমি ওসবে ভয় টয় আর পাই না। যাকে আমি দেখে নেব কি করা যায়। এখন চলি তবে। এই বলে মিহির গট গট করে হেঁটে লোকটার সামনে দিয়ে চলে গেল। লোকটা আরও কিছু যেন বলতে যাচ্ছিল তাকে, কিন্তু কথাটা বলার আর সুযোগ পেল না সে। ওই তো একখানা নৌকা আসছে বলে মনে হচ্ছে। উফ, বাঁচালে ভগবান। আমি যা চাপে পড়ে গেছিলাম না, আর কি বলি। এবার যেন বুক থেকে পাথরটা সরল।
আর কোনো চিন্তা নেই, এবার সোজা ওপারে গিয়ে কোয়ার্টারে ঢুকবো। নৌকাটা পাড়ে এসে থামল। মিহির নৌকার কাছে গিয়ে মাঝিকে বলল, মশাই, দয়া করে আমাকে ওপারে নিয়ে চলুন, আমি না হয় একটু বেশি ভাড়া দেব আপনাকে। মাঝির চোখ দুটো জল জল করে উঠল, যেন বাঘ তার শিকার পেয়ে গেছে, এমনটাই মনে হলো তার মুখের ভঙ্গিমাটা দেখে। তারপর সে মিহিরের দিকে চেয়ে বলল, নিশ্চয় বাবু, নিশ্চয়, আপনি নিশ্চিন্তে আমার নৌকায় উঠে বসুন। আমার বেশি ভাড়া ঠাড়া লাগবে না, যা ভাড়া সেটাই নেব। মিহির বড় অবাক হলো, লোকটা বেশি ভাড়াও চাইল না, তার ওপর এত সহজে নদী পার করার কথা মেনেও নিল। মিহিরের একটু হলেও খটকা লাগলো ব্যাপারটা, কিন্তু ভয় জিনিসটা তাকে সহজে কাবু করতে পারে না, তাই নিশ্চিন্তে সে নৌকায় উঠে বসল। মাঝি আবারও মিহিরের দিকে একবার তাকিয়ে রহস্যময়ভাবে হেসে নৌকার দাঁড় বওয়া শুরু করলো। আকাশে চাঁদ ঢাকা পড়েছে মায়াবী মেঘের চাদরে, চারিদিক একেবারে জনমানব শূন্য আর নিস্তব্ধ। ছলাৎ ছলাৎ আওয়াজ করতে করতে নৌকাটা আস্তে আস্তে নদীর বুক চিরে যেন মৃত্যুপুরীর দিকে এগোচ্ছে। মাঝি চুপ করে এক নাগারে নৌকার দাঁড় টেনেই চলেছে। নিস্তব্ধ পরিবেশটা ভেঙে মিহির বলল, তা মশাই, এই বুড়ো বয়সেও দেখছি আপনার গায়ে বেশ ভালোই জোর আছে, কত তাড়াতাড়ি নৌকাটা এগিয়ে নিয়ে চলেছেন। মিহিরের কথা শুনে মাঝি একটু হেসে উঠল। বাবু, আমরা হচ্ছি গাঁয়ের মানুষ, ছোট থেকে রোদে জলে ভিজে বড় হয়েছি আর কি, তাই রক্তে এখনো বেশ ভালোই জোর আছে। তা বাবু, আপনি শহর থেকে আসছেন বুঝি? হ্যাঁ, মানে আমি ওই কলকাতা থেকে আসছি আর কি, এই গ্রামে আমার পোস্টিং হয়েছে, আমি আপনাদের এই গ্রামের নতুন ইন্সপেক্টর। মিহিরের এই কথা শুনে মাঝি যেন একটু গুম খেয়ে গেল, কোনো কথা বলল না সে। এরই মধ্যে মিহির লক্ষ্য করল আশপাশের পরিবেশে কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার ঘটতে শুরু করেছে। নদীর শীতল হাওয়াটাও যেন গা হাতগুলো ভারী করে দিতে চাইছে। আচ্ছা, আপনার নামটাই যে জানা হলো না, দেখুন দেখি। আমার নাম মিহির, আপনার নামটা কি মশাই বলুন তো? বারবার এরম মশাই মশাই বলে ডাকতে বড় অসুবিধা হচ্ছে। মাঝি এবার একটু গম্ভীর হয়ে বলল, বাবু, আমার নাম সুবল, লোকে আমাকে সুবল মাঝি বলে ডাকতো। এক সময় আমার এই নৌকা করে কত লোকজনকে যে নদী পার করিয়েছি তার হিসেব নেই। মানে আপনি কি বলতে চাইছেন সুবলবাবু? আমি ঠিক বুঝলাম না। নদী পারাপার করাতেন মানে এখন কি আর সেইভাবে নৌকা চালান না নাকি? না বাবু, সে তো কবেই। সুবল মাঝি যেন কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সে কথাটা বলল না। বাবু, যতক্ষণ এই নদী পেরোচ্ছেন ততক্ষণ আপনাকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শোনাই। মিহির ভাবল ভালোই হবে, গল্প শুনতে শুনতে নদী পেরোনো হবে, এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। তাই সে চুপ করে বসে মাঝির কথা শুনতে শুরু করলো। এক সময় আমি সারাদিন ধরে এই নদীতে নৌকা চালাতাম, যা টাকা রোজগার হতো তা দিয়ে সংসার চলে যেত। কিন্তু আমার কপাল, একদিন হঠাৎ এই গ্রামে এই এই আপনারই মতো একজন পুলিশ বাবু শহর থেকে বদলি হয়ে আসলো। লোকটা সুবিধের ছিল না, পাক্কা ঘুষখোর ছিল।
এই গ্রামে তখন এক নাম করা গুন্ডা বাস করত। অবশ্য সে শেষ পর্যন্ত এই আমার হাতেই মরেছে। যাকে ওসব কথা না হয় পরে হবে। হ্যাঁ, তা একদিন হলো কি, ওই পুলিশ অফিসারকে ওই গুন্ডাটা মানে আমাদের ওই কালু মস্তান হাত করলো। একদিন মাঝরাতে ওই কালু মস্তান এই গ্রামেরই একজনকে খুন করলো। তারপর ওই অফিসারকে টাকা খাইয়ে নিজের সব দোষ কোনো অসহায় গরিব মানুষের ওপর চাপাতে চাইল সে। আর দুর্ভাগ্যবশত ওই অফিসারের হাতে এসে পড়লাম আমি। কোনো দোষ না করে শুধু শুধু আমাকে জেলের ভাত খেতে হলো। তারপর গ্রামে রটে গেল আমি নাকি একজন অপরাধী, দাগি খুনি। তারপর গোটা গ্রামের লোক সত্যি মিথ্যে কিছুই জানতে চাইল না বাবু। আমাকে গাধার পিঠে বসিয়ে গলায় জুতোর মালা পরিয়ে আমার বউ বাচ্চা সমেত আমার গোটা পরিবারকে ওরা এই গ্রাম থেকে তাড়িয়ে দিল। এসব আমি সহ্য করতে পারলুম না। কিছুদিন গিয়ে থাকলুম এই পাশের গ্রামে। তারপর একদিন রাতে কাউকে কিছু না বলে আমি আমার নৌকা নিয়ে এই কালিন্দী নদীর মাঝে আসলাম। তারপর সোজা গিয়ে ঝাঁপ দিলাম নদীর জলে। মাঝির কথাগুলো শুনে মিহির যেন তার মুখের কথা হারিয়ে ফেলল। সে ভাবল আদৌ মাঝি তার সাথে রসিকতা করছে নাকি সত্যি সত্যি মাঝি। অবশেষে নৌকাটা এসে থামল একটা নিঝুম ঝোপঝাড়ে ভরা ঘাটের পাড়ে। মিহির অবাক হলো, মাঝি তাকে কোথায় নিয়ে এলো। এই ঝোপঝাড়ে ভরা জায়গাটা দেখে তো মনে হয় লোকে এখানে আসে না। এমনিতেই মাঝিকে তার সুবিধের মনে হচ্ছে না। তাই কথা না বাড়িয়ে সে নৌকা থেকে নেমে দাঁড়ালো। তারপর একটা 10 টাকার নোট বের করে মাঝির দিকে বাড়িয়ে দিল। মাঝি টাকাটা নিল না। মিহির মাঝিকে কিছু বলার জন্য যেই না তার মুখের দিকে তাকালো, ঠিক তখনই তার শির দাঁড়াবে যেন একটা ঠান্ডা রক্তের স্রোত নেমে গেল। মাঝির মুখের দিকে যেন তাকানো গেল না। মিহির লক্ষ্য করল মাঝির সারা শরীরটা এবার যেন আস্তে আস্তে পচতে শুরু করেছে। হাত পা সব যেন আস্তে আস্তে শুকিয়ে দড়ির মতো হয়ে যাচ্ছে। চোখগুলো ভয়ানক, রক্ত জল করা মাঝির মুখটা এই মায়াবী নিশির অন্ধকারে যেন আরো ভয়ানক লাগছে। বাবু, কি জানেন তো, আমি এই পুলিশ জাতের পশুটা একদম সহ্য করতে পারি না। বহুদিনের পুরনো রাগ জমে আছে যে। বেঁচে থেকে আমি যেই কষ্ট পেয়েছি তোদের জন্য, তার জ্বালা কোনোদিনও মিটবে না। আমি মরার পর আমার গোটা পরিবারও আত্মহত্যা করলো সেদিন। আর এই সব হয়েছে তোদের মতো লোকেদের জন্য। মানুষের মূল্য কি এতটাই কম তোদের কাছে? কথাটা বলে সুবল মাঝি মিহিরের গলাটা টিপে ধরল। মাছের মতো খাবি খেতে শুরু করেছে মিহির। কোনো রকমে কোমর থেকে পিস্তলটা বের করে যেদিকে পারল গুলি ছুড়ল। হঠাৎ করে ওই ভয়াল প্রেতটা যেন অদৃশ্য হয়ে গেল। মিহির ছিটকে গিয়ে পড়ল মাটির ওপর। তারপর হাত পা ঝেড়ে কোনো রকমে উঠে দাঁড়ালো। হঠাৎ সে দেখল দূরে একটা নৌকা এদিকেই ভেসে আসছে। না না, আর না, এ নদীতে না জানি আর কত ভয়ানক জিনিস আছে। ওই যে মনে হয় আবারও কেউ আসছে এদিকে। এখান থেকে পালাতে হবে আমাকে। মিহির ভাবল ওই নৌকাটাও মনে হয়
কোনো মায়াবী প্রেতেদের। হয়তো মানুষের গন্ধ পেয়ে একে একে ওই নরকের প্রাণীগুলো আসতে শুরু করেছে। তাই এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে সে দৌড়ে পালালো। হঠাৎ একটা বয়স্ক লোককে সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখল। মিহিরের বুকে যেন বল এলো এবার। মিহির ওই লোকটার কাছে গিয়ে দাঁড়ালো। এই যে মশাই, আমি বড় বিপদে পড়েছি। ওই ওই সুবল মাঝি আমাকে তাড়া করেছে। আমাকে আমাকে দয়া করে বাঁচান। সে কি বলছো বাবা? আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি এই গ্রামের মোড়ল, আমি দেখছি কি করা যায়। উফ, হাঁফ ছেড়ে বাঁচা গেল। আমি আসলে এই গ্রামের নতুন ইন্সপেক্টর। আমার নাম মিহির সেন। এখানে আসছিলাম, তখন ওই সুবল মাঝির খপ্পরে পড়ি। লোকটা এবার জোরে জোরে হাসতে শুরু করলো মিহিরের কথা শুনে। কি মশাই, আমি বিপদে পড়েছি আর আর আপনি এভাবে হাসছেন? মিহির এবার দেখল ওই লোকটা যেন আস্তে আস্তে সুবলের সেই ভয়াল রূপটা ধারণ করতে শুরু করেছে। পুলিশরা এত বোকা হয় তাই জানলুম। এবার এবার আর আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে সুবল মাঝি তার গলাটা এবার আরো জোরে চেপে ধরল। এবার যেন মিহিরের চোখে অন্ধকার ছেয়ে গেল। তোর আগে যতজন অফিসার এই গ্রামে এসেছিল তাদের মধ্যে কেউ কেউ আমার হাতে মরেছে, আর কেউ কেউ বেঁচে পালিয়েছে। তবে তোকে আমি আর ছাড়ছি না। তোর মাথাটা চিবিয়ে খেয়ে আমি আমি আমার মনের জ্বালাটা মেটাবো। এই নিয়ে প্রায় 30 থেকে 35 জনকে জ্যান্ত খেয়ে ফেলেছি। আর যারা আমার হাত থেকে বেঁচে পালিয়ে গেছে তারা চাকরিটাই ছেড়ে দিয়েছে। মিহির তার পিস্তলটা অনেক চেষ্টা করেও খুঁজে পেল না। হয়তো ওটা নদীর কাছেই পড়ে আছে। আস্তে আস্তে তার শরীরের জোর কমে এলো। এদিকে সুবল মাঝি ক্রমশ তাকে মুখের কাছে নিয়ে গেছে। আর কয়েক মুহূর্ত তারপর হয়তো এই প্রেত তাকে নিমেষে চিবিয়ে গিলে ফেলবে। মিহিরের চোখের সামনে তার মা বাবার ছবিটা যেন ভেসে উঠল একবার। শেষবারের মতো সে তাদেরকে একবার স্মরণ করে নিল। হঠাৎ সুবল মাঝি জোরে একটা আর্তনাদ করে মিহিরকে ছেড়ে দিল। মিহির তখন তার জ্ঞান হারিয়ে ফেলেছে। শুকনো ঘাস পাতার উপর তারা যেন আগুন ধরিয়ে দিয়েছে। সুবল মাঝির বিশাল মূর্তিটা আগুন দেখে কুঁকড়ে গেল, তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। মিহিরের জ্ঞান ফেরার পর সে নিজেকে একটা নৌকার ওপর দেখতে পেল। নৌকার মধ্যে আরও দুটো লোক বসে। তার মধ্যে একটা লোকের মুখ মিহিরের খুবই চেনা। আমাকে তোমরা কোথায় নিয়ে এসেছো? আর আমি ওই সুবল মাঝির হাত থেকে বাঁচলাম কি করে? ও তো আমাকে শেষ করতে যাচ্ছিল। বাবু, আমরা দুজনই তো আপনাকে ওর হাত থেকে তখন বাঁচালাম। আর আর আপনি চিন্তা করবেন নি বাবু, আপনাকে আপনাকে আমরা সঠিক জায়গায় নিয়ে এসেছি। এই যে এইটাই হলো পলাশদিঘির আসল ঘাট। এখান থেকে আপনার থানা খুব একটা বেশি দূর নয়।
মিহির লোকটাকে এবার ভালো করে দেখল। এবার তার মনে পড়ল আজ সন্ধ্যাবেলায় এই লোকটাই তাকে এই নদী পারাপার করা থেকে সাবধান করেছিল তখন। দাদা, আমি আমি আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো তা আমি জানি না। আপনি আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, এ কথা আমি কোনো দিনও ভুলব না। কিন্তু আপনি এসব করলেন কি করে? আপনার হাবভাব দেখে তখনই বুঝতে পেরেছিলাম আপনি আমার কোনো কথাই শুনবেন না। প্রথমে প্রথমে খুব রাগ হয়েছিল, ভেবেছিলাম আপনার যা হয় হবে। এতবার সাবধান করার পরেও যখন আপনি শুনবেন না, তখন আর কি কোনো উপায় আছে? তারপর তারপর আমার খুব খারাপ লাগলো। আপনার তো এই অল্প বয়স, এই বয়সে শেষে কি না ভূতের হাতে মরতে হবে, এটা আমার ঠিক সহ্য হলো না। আর সব থেকে বড় কথা হলো যে আপনাকে দেখে আমার খারাপ মনে হয়নি। ভাবলাম আপনাকে ওই সুবলের হাত থেকে বাঁচানো দরকার। হয়তো আপনি এমন একজন যে এত যুগ পরে আমাদের গ্রামে এসে মানুষের মন থেকে পুলিশদের প্রতি ওই খারাপ ভাবনাগুলো মুছে দেবেন। ব্যাস, এই মনটুকে নিয়ে বেরিয়ে পড়লাম। হন্তদন্ত হয়ে নদীর পাড়ে এসে দেখি আপনি ওই সুবলের নৌকায় বসে যাচ্ছেন। তখন আমি আর মন্টু নৌকা নিয়ে পিছু করলাম। তারপর তারপর আপনি দেখি এই পুরনো ঘাটের পাড়ে দাঁড়িয়ে। ভাবলাম হাতের কাছে পেয়ে গেছি। তারপর দেখি আমাদের নৌকা দেখে আপনি পালিয়ে গেলেন সেখান থেকে। মিহির এবার বুঝতে পারল ওই নৌকা করে তখন এরাই তাহলে বাঁচাতে আসছিল তাকে। যদি সে তখন একটু সাহস করত, তাহলে হয়তো ওই সুবলের হাত থেকে অনেক আগেই সে বেঁচে যেত। তো তারপর তারপর কি হলো? তারপর আবার কি, আমরা কোনো রকমের নৌকাটা পাড়ে লাগিয়ে আপনি যেদিকে গেছিলেন সেদিকে গেলাম। গিয়ে দেখি ওই সুবল আপনাকে ধরে খেতে যাচ্ছে। আমি আমি বড় ভয় পেয়েছিলাম ওই দৃশ্যটা দেখে। তখন তখন এই মন্টু সাহস করে হাতের হ্যারিকেনটা ছুড়ে দিল সুবলের দিকে। শুকনো ঘাস পাতায় খুব সহজেই আগুন ধরে গেল। আর আমরা আপনাকে ওখান থেকে উদ্ধার করে কোনো রকমে নৌকায় তুললাম। ধন্যবাদ বলাটা হয়তো অনেক কম হবে। আপনারা আজ আমার জন্য যা করেছেন তা আমি কখনো ভুলব না। আর আর চিন্তা করবেন না, আর বাকি পুলিশ অফিসারদের মতো আমি নই। কি জানেন তো, এই দুনিয়া বড়ই নিষ্ঠুর। ভালো মানুষদের এ দুনিয়ায় জায়গাই নেই। তাই তো আমাকে আমার সততার জন্যে ডিপার্টমেন্ট শুধু একটাই উপহার দিয়েছে, আর সেটা হলো ট্রান্সফার। তবে যতদিন এই গ্রামে আছি ততদিন লোকের ভালো করারই চেষ্টা করব। তারপর যদি কপাল খারাপ হয়, তাহলে হয়তো ওই কালু মস্তানের মতো কোনো একজন এসে আমাকে ধমকে চমকে আমার হাতে ট্রান্সফার লেটারটা ধরিয়ে দেবে। বাবু, এ ঘটনা আপনাকে কে বলল বাবু? আমি সত্যিটাই বলে দিলাম। সব শুনে ওরা দুজন যেন স্তম্ভিত হলো। আমার মুখের দিকে চেয়ে রইল চোখ বড় বড় করে। আমি ওদের কিছু টাকা পয়সা দিলাম, অবশ্য ওরা নিতে চাইল না। আমি জোরজার করার পর শেষে ওরা নিতে বাধ্য হলো। নৌকা থেকে নেমে যখন রাস্তা দিয়ে হেঁটে কোয়ার্টারের দিকে যাচ্ছিলাম, তখন দেখি আকাশে সূর্যের আলো দেখা দিয়েছে। সত্যি, গ্রামের সকালটা বোধহয় এরমই মনমুগ্ধ করাই হয়। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের পরিবেশনা। গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।